স্বাগত আজকের বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছি আমি জাহিদ হোসেন। টানা গরমে বেড়েছে বিদ্যুতের চাহিদা। রাজধানী সহ দেশের নানা জায়গায় চলছে লোডশেডিং। বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে বলে আশ্বাস দিয়েছেন প্রতিমন্ত্রী নসরুল হামিদ। কতটা মিলবে সমাধান, এসব নিয়ে আজকের আলোচনা বিদ্যুতে নাকাল। কথা বলতে আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ তাজুল ইসলাম। আছেন জ্বালানি বিশেষজ্ঞ ডক্টর এম শামসুল আলম এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ডক্টর ইজাজ হোসেন। স্বাগত আপনাদের। আমরা জানি যে বিদ্যুৎ নিয়ে গত কয়েকদিন যাবতই যথেষ্ট মানুষের মধ্যে উদ্বেগ উৎকণ্ঠা আছে। তাজুল ইসলাম, এইরকম পরিস্থিতিতে আজকে আপনারা সংসদীয় কমিটির বৈঠক করেছেন এবং সেখানে নিশ্চয়ই জ্বালানি ও বিদ্যুৎ মন্ত্রণালয়ের প্রতিনিধিরাও ছিলেন। পরিস্থিতি সম্পর্কে আপনাদেরকে তারা কি অবহিত করেছে বা আদৌ অবহিত করেছে কিনা? আপনাকে ধন্যবাদ। হ্যাঁ, আপনি যথার্থই বলেছেন। আজকের মিটিংয়ে আমাদের একটা গুরুত্বপূর্ণ আলোচনার বিষয়বস্তু ছিল যে আপনার বিদ্যুৎ বিভ্রাটের বিষয়টি। অর্থাৎ মানুষকে সব জায়গায় সবসময় বিদ্যুৎ দেওয়া যাচ্ছে না এবং কেন দেওয়া যাচ্ছে না, এই সমস্ত বিষয়ে ব্যাপক আলোচনা হয়েছে। তো এর মধ্যে কিছু কারিগরি বিষয় ছিল, কিছু তাৎক্ষণিক প্রাকৃতিক দুর্যোগের কারণে ঘটনা ঘটেছে, আর কিছু কিছু আমাদের এই সময়ে যেহেতু ব্যাপক তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে, স্বাভাবিকভাবে বিদ্যুতের কনজামশন বাড়বে। তো এই বর্ধিত কনজামশনকে বাড়ানো এবং এর সাথে আরেকটা, এখানে এজাজ সাহেব আছেন, শামসুল আলম সাহেব আছেন, আই থিঙ্ক বোথ দ্য পার্সন আর টেকনিক্যাল পার্সন অ্যান্ড দে উইল এগ্রি উইথ মি, যে এখানে বিষয়টা হলো যে তাপ যত বাড়বে তখন আপনার এই সমস্ত তাপ উৎপাদন কেন্দ্রগুলোর এফিসিয়েন্সি কিন্তু কমে যায়। এখানে কিন্তু আপনার কোনো এখানে আপনার হাত নাই যে আপনি এটাকে ইচ্ছে করলে যে এটাকে অ্যাজ ইট ইজ রাখবেন। তো এই সমস্ত বিভিন্ন কারণে এই ঘটনাগুলো ঘটেছে এবং ঘটছে। তো আর এর মধ্যে দিয়ে আবার কয়েকটা বিদ্যুৎ কেন্দ্র আপনার হঠাৎ করে বন্ধ হয়ে গেছে, অতিমাত্রা তাপের জন্য হোক অথবা যে সমস্ত কারিগরি কোনো ত্রুটির জন্য হোক এটা ঘটেছে। এবং এই সমস্ত কারণে এই ঘটনাটা ঘটলো, এগুলাকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করার জন্য আপনার বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে যথেষ্ট উদ্যোগ নেওয়া হয়েছে বলে তারা আমাদেরকে অবহিত করেছে। কিন্তু বিদ্যুৎ বিভাগ, আপনারা অনেকদিন যাবতীয় সরকারের পক্ষ থেকেও বলা হচ্ছে যে লোডশেডিং হোক বা যেটি হোক সেটা মানুষকে যাতে আগেই জানানো হয়, অর্থাৎ যদি কোনো এলাকায় বিদ্যুৎ বিতরণের ঘাটতি থাকে তাহলে সেটা সেই এলাকার মানুষ আগেই যাতে জানতে পারবে, সেই ব্যাপারটাতে যথেষ্ট গুরুত্ব দেয়া হচ্ছে বলে প্রতীয়মান হয় না। সেইটা কোনো ধরনের তদারকি করছেন কিনা? না, এটা আমি মনে করি না যে সবসময় আপনি জানান। দুর্ঘটনার কথা তো আগাম জানাই দেওয়া যায় না, যে সমস্ত দুর্ঘটনাজনিত কারণে ঘটে। যেমন আমাদের এই 2রা মে যে ঘটনাটা ঘটেছে সেটা প্রাকৃতিক একটা দুর্যোগের কারণে একটা ঘটনা ঘটেছে। এখন এটার জন্য আপনি আগাম কি করে জানাবেন? এখানে একটা বিষয় আপনার সাথে আমি একমত, যে যখন নাকি পিরিয়ডিক্যাল কোনো মেনটেনেন্সে যাবেন, কোনো জেনারেশন সেন্টার ওর কোনো ট্রান্সমিশন লাইন তাদেরকে রিপেয়ার করতে হবে অথবা চেঞ্জ করতে হবে, সেই সমস্ত ক্ষেত্রে তারা আগাম জানাই দেওয়ার যথেষ্ট সুযোগ আছে। তারপরে দিয়ে কোথাও মেনটেনেন্স ওয়ার্ক করবেন ডিস্ট্রিবিউশন এরিয়াতে, সেখানে তাদেরকে আগে জানাই দেওয়ার সুযোগ আছে। তো এই সমস্ত সুযোগগুলা জনগণ ডিমান্ড করবেই এবং আমি জনগণের এই ডিমান্ডের সাথে একমত। এবং সেটা যদি না জানানো হয় তাহলে অবশ্যই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সেখানে তাদের দায়িত্বহীনতার পরিচয় দিচ্ছে। এবং সেখানে যদি সুনির্দিষ্টভাবে আমরা যেটা জানি সেগুলো নিয়ে আমরা অবশ্যই তদারকি করি। সংসদ আসলে সরকারি প্রতিষ্ঠানগুলার দায়িত্ব, তাদের উপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করছে কিনা এটা দেখভাল করার জন্য সংসদীয় কমিটির দায়িত্ব, এবং সেই দায়িত্বটা আমরা পালন করি। আই এম নট রিপ্রেজেন্টেটিং হিয়ার ফ্রম দ্য পার্ট অফ দ্য গভর্নমেন্ট, আমি রিপ্রেজেন্ট করছি পার্লামেন্টকে। পার্লামেন্ট এটা হলো যে আপনার পার্লামেন্ট তো জনগণের স্বার্থই দেখবে, এবং জনগণের আসলে সরকার এবং জনগণের চাহিদার মধ্যে অথবা আমাদের সিভিল সোসাইটি অথবা যে সমস্ত মিডিয়ার পক্ষ থেকে প্রশ্ন আসতেছে এগুলোর মধ্যে এই প্রশ্নগুলোকে আমরা কগনিজেন্সি নিই, আমলে নিয়ে আমরা অবশ্যই খুঁটিয়ে দেখার চেষ্টা করি। এবং দেখেছি আজকের মিটিংয়েও যথেষ্ট আলোচনা হয়েছে এবং সিংহভাগ সময় আমরা এই লোডশেডিং সহ অথবা বিদ্যুৎ বিভ্রাট, আমি এটাকে সবটাকে লোডশেডিং বলবো না, তো লোডশেডিংয়ের আমরা মনে হয় ওই আমাদের কিছুক্ষণ আগে আলোচনায় বলতেছিলাম যে লোডশেডিং বলতে যে লোড একটা স্যাংশন করা ছিল। আপনার এখানে আমি আপনাকে 10 মেগাওয়াট বিদ্যুৎ দেব, কিন্তু কোনো
কারিগরি কারণ অথবা কোনো রকম সেখানে 10 মেগাওয়াটের জায়গায় আমার চাহিদা ডিমান্ড সাইডে আমি স্যাংশন দিয়েছি 10 মেগাওয়াট, কিন্তু সেখানে মধ্যে 12 মেগাওয়াট হয়ে গেছে, তখন আমাকে 2 মেগাওয়াট সেখানে ওই লাইনটাকে আমাকে সেটা আমাকে স্কুইজ করতে হয়, এবং সেটাকে লোডশেডিং হিসাবে বলা হয় বলে আমরা মনে করি। এখন ওইটুকু আমাদের সব জায়গায় আমার মনে হয় না আজকের যে ঘটনাটা ঘটছে এর মধ্যে লোডশেডিং করতে হচ্ছে। হ্যাঁ, লোডশেডিং আবার করতে হয়, কী জন্য করা হচ্ছে, যে আমি ডিমান্ড আপনার ডিমান্ড সাইডে আমি সেখানে স্যাংশন দেওয়া হয়েছে 2 মেগাওয়াট, কিন্তু দেখা গেল যে আমার হাতে যে বিদ্যুৎ পাচ্ছি এখানে যদি আমি 2 মেগাওয়াট দিই তাহলে আমার অন্যান্য গুরুত্বপূর্ণ অনেকগুলো লাইনকে আমি সচল রাখতে পারছি না, অর্থাৎ আমার পর্যাপ্ত পরিমাণ বিদ্যুৎ আমি জেনারেশন থেকে পাচ্ছি না অথবা ট্রান্সমিশন থেকে পাচ্ছি না। তো সেই সমস্ত কারণে এটা হয়ে থাকে। তো এটা আমার মনে হয় আর কি যে এই বিষয়টা নিয়ে আপনি যদি আমার কাছে একটা কনক্লুডারি বক্তব্য চান, সেটা হলো যে আজকের মিটিংয়ের মধ্যে এটা আমাদের পক্ষ থেকে যথেষ্ট ক্ষোভ প্রকাশ করা হয়েছে, এবং আমরা উই ট্রাই টু ফাইন্ড আউট অর ডিস্টিং the center of the gravity of this incident, অথবা আজকের এই সময় মানুষ মারাত্মক আপনার তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে। আমি আমার নির্বাচনী এলাকাতে গত 3-4 দিন ছিলাম, এবং আমার পূর্ব নির্ধারিত কর্মসূচির কারণে আমাকে আই ওয়াজ কম্পেলড টু পার্টিসিপেট ইন দোজ পাবলিক মিটিং, কিন্তু কি পরিমাণ অসহনীয় মানে গরম আমি ফেস করেছি এবং মানুষ ফেস করছে সেটা তো আমি নিজে ব্যক্তিগতভাবে অনুধাবন করেছি। তো এখন সেই কারণে মানুষের যে কষ্টের কোনো সীমানা নাই, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই, এবং এখানে 1 ইঞ্চি ছাড় দেওয়ার যারা নাকি সংশ্লিষ্ট দায়িত্বশীল ব্যক্তিবর্গ তাদেরকে ছাড় দেওয়ার কোনো মানসিকতা আমাদের নাই। এবং আমি আমার পক্ষ থেকে আমি বিং এ চেয়ারম্যান অফ দ্য স্ট্যান্ডিং কমিটি আই রাইজ দিস ইস্যু সিরিয়াসলি, এবং মন্ত্রী আমাদেরকে সাথে একমত হয়েছেন এবং বিভিন্ন বিষয়ে আমরা কালেকটিভলি আমরা এফোর্ট দেওয়ার জন্য কথা বলেছি এবং আইডেন্টিফাই করার জন্য বলেছি। তবে বাট একটা আশার বিষয় হলো যে সমস্ত কেন্দ্র পিরিয়ডিক মেনটেন্যান্সে আছে এবং যে সমস্ত কারিগরি ত্রুটির কারণে হঠাৎ করে দুর্ঘটনাবশত বসে গেছে, তো এই সমস্ত কিছু কেন্দ্র আবার দ্রুত তারা দেয়ার রিজিউনিং আপনার রিজিউম করতেছে, আপনার ফিল্ডে এসে যাবে আর কি। আর আরেকটা এর সাথে আরেকটা বিষয় আছে, আপনারা সবাই কম বেশি আমরা সবাই জানি যে আমাদের জ্বালানির একটা মারাত্মক সংকট আছে। আসলে এই বিদ্যুৎ এবং জ্বালানি এই বিষয়গুলা আমরা জ্বালানির সংকটটা নিয়ে আমি জ্বালানির কথাটা আনবো না, আমি বিদ্যুতের বিষয়টাই বলি। অর্থাৎ জ্বালানি না হলে তো আমি বিদ্যুৎ উৎপাদন করতে পারবো না, সেই জন্য কথাটা বলছি। এটা একটা আসলে আমাদের কোনো স্বল্পমেয়াদী কোনো প্রকল্প নিয়ে আমরা উই মাস্ট হ্যাভ এ লং টার্ম পার্সপেক্টিভ, আমাদের প্রোগ্রাম থাকা দরকার এবং গভর্নমেন্টের সেটা আছে, কিন্তু আমাদের কিছু প্র্যাকটিক্যাল সিচুয়েশন আছে, আমাদের কিছু বাস্তবতা দেশের বাংলাদেশের কিছু বাস্তবতা আছে যে আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ আমাদের অভ্যন্তরীণ জ্বালানি নেই, দ্যাট ইজ গ্যাস নেই, যার উপরে আমরা নির্ভর করে সিংহবাজ বিদ্যুৎ উৎপাদন করি। এর বিকল্প হিসাবে আমরা এর মধ্যে শেয়ারিং করার জন্য যে সমস্ত বিকল্প জ্বালানির উপরে আমাদেরকে বিদ্যুৎ উৎপাদনের ব্যবস্থা করা হয়েছিল, প্রকল্প হাতে নেওয়া হয়েছে, সেই সমস্ত প্রকল্পগুলা যতক্ষণ পর্যন্ত না আসে ততক্ষণ পর্যন্ত আমাদের যেমনি সমস্যা আছে, এমনি জ্বালানির জন্য আমরা যে অল্টারনেটিভ আপনার সোর্স ইনকর্পোরেট করার জন্য চেষ্টা করতেছি এলএনজির মাধ্যম দিয়ে, সেগুলোও আসতে হবে, তখন আমরা একটা স্থিতিশীল অবস্থায় তখন আমরা আসতে পারবো। জনাব শামসুল আলম সাহেব, লোডশেডিং এর বিষয়টা আমরা ঢাকায় যতটুকু অনুভব করি, ঢাকার বাইরের থেকে যে খবরগুলি আসে সেখানে আমরা দেখা যায় যে যেই নামেই আমরা অভিহিত করি না কেন, মানুষ বিদ্যুৎ নিরবিচ্ছিন্ন পাওয়ার যেটা তাদের দাবি আকাঙ্ক্ষা সেইটি থেকে বঞ্চিত হচ্ছে, এবং সেটি ঢাকার বাইরে বলা যায় যে বিভিন্ন সময়, এটা এমন না যে গত 1 সপ্তাহ বা 2 সপ্তাহ ধরে, প্রায় সব সময় আমরা এই ধরনের অভিযোগ পাই। এটি আপনাদের কাছে কীরকম আসে, পরিস্থিতিটা ঢাকার বাইরে কীরকম? আজকে ঢাকার বাইরে আরবি এলাকা কোনো না কোনোভাবে কিছু না কিছু লোডশেডিং সবসময়ই ছিল, এবং সেই ব্যাপারটা আসলে আমরা আমলে নিচ্ছিলাম না, এবং আমরা তথ্য প্রমাণে দেখাচ্ছিলাম যে তাদের যা চাহিদা আমরা তা সরবরাহ করছি, এবং কাগজপত্র ঘেটে দেখা গেছে তাদের রেকর্ডে সেরকমই আছে। পিক পিরিয়ডে 10% বেশি দেখানো হয়, অফ পিক পিরিয়ডে 10% কম দেখানো হয়। এইভাবে তারা বোঝা যাচ্ছে যে ম্যানিপুলেটেড ওয়েতে তারা ডাটা রিজার্ভ করে। এইটার ব্যাপারে তাদের একটা ব্যাখ্যা আছে, সেটা হচ্ছে যে তাদের ইন্টারনাল ডিস্টারবেন্সের কারণে যদি বিদ্যুৎ ইন্টারাপশন হয় তখন সেটা রেকর্ডে রাখে, বা এক্সটার্নালি যদি বিদ্যুৎ না পায় সেটা তারা দেখায় না। এইরকম একটা কৌশলগত জায়গায় ডাটা সম্পর্কে, তাদের তথ্য সম্পর্কে আমি আপনাকে অবগত করলাম। এখন আসেন
যে প্রশ্নটা নিয়ে আজকের বিতর্ক, সেই প্রশ্নে তারা অধিকার বঞ্চিত হচ্ছে, তাদের তো তারা ন্যায্য, তারা জাতীয় পর্যায়ে যে দামে বিদ্যুৎ সবাই পায় তারা সেই দামই দেয়, তারা তার থেকে কম দামে দেয় না, তারপরে অন্যেরা বিদ্যুৎ পায় তারা পায় না। এটা একটা বড় ধরনের অসমতা এবং বৈষম্য। এই বৈষম্য তো অবশ্যই আমি মাননীয় সংসদ সদস্যকে বিশেষভাবে অবহিত করব যে এটা অনাকাঙ্ক্ষিত নয়, এটা অন্যায্য। এবং উনি দ্ব্যর্থহীনভাবে বলেছেন যে সব ব্যাপারে কোনো অনিয়ম বা ত্রুটি, বিচ্যুতি, ডেভিয়েশন বরদাস্ত করা হবে না বা করবেন না। সংসদের তরফ থেকে সংসদীয় কমিটি হিসেবে তার এই অঙ্গীকারকে আমি সাধুবাদ জানাচ্ছি। সেই সাথে আমাদের কথাগুলো, সরকারের কথাগুলো তো টাইম টু টাইম আনুষ্ঠানিকভাবে ওনারা শোনেনি, কিন্তু আমাদের কথাগুলো আনুষ্ঠানিক অনানুষ্ঠানিকভাবে শোনানোর সুযোগ আমাদের নাই বললেই চলে। এই সমস্ত অনুষ্ঠানে যখন ওনাদেরকে পাই তখন আমরা দু চারটা কথা আপনাদের মাধ্যমে নিবেদন করি। আজকের ব্যাপারটি যেভাবে এসছে আমি দুটো উদাহরণ দেব। পরশুদিনের আগের দিন আপনার মাননীয় প্রতিমন্ত্রী বললেন সরকারের প্রতিনিধি হিসেবে যে টাওয়ার পড়ে গেছে বা টাওয়ারের বিধ্বস্ত হওয়ার কারণে বিদ্যুৎ ব্যবস্থা স্বাভাবিক করা যাচ্ছে না, ওপারে বিদ্যুৎ পাঠানো যাচ্ছে না, সুতরাং এটা স্বাভাবিক হতে টাওয়ার নির্মাণ করতে 4 মাস সময় লাগবে, এরকম একটা তথ্য আসলো বিদ্যুৎ বিভ্রাটের মৌলিক কারণ হিসেবে। গতকাল রাতে অনুষ্ঠানে মানে আমাদের দুজনের কথা যখন কম্বিনেশন হচ্ছে, আমি ওনার কথা শুনলাম, উনি বললেন যে কিছু জেনারেটর ফল ডাউন হয়েছে বা তারা ফাংশনিং আসছে না, জেনারেট করছে না, আগামী 4 দিনের মধ্যে রেস্টোর হবে। এখন আসেন সরকারের প্রতিনিধি হিসেবে উনি যা তথ্য দিচ্ছেন, ওনার কাছে যে তথ্য আসছে সেই তথ্যই উনি দেবেন। তার মানে উনি ভয়ঙ্কর রকমের, আমরা মানুষ বিদ্যুৎ সংকটে আছে, সরকার তথ্য সংকটে আছে। এ কথাটা আমি বিশেষভাবে মাননীয় সংসদীয় কমিটির চেয়ারম্যান সাহেবকে বিশেষভাবে স্মরণ রাখতে বলবো যে উনি এবং সরকার, আমার সরকার এবং আমার সংসদীয় কমিটিও বলবো যে যেহেতু সরকারের মাধ্যমে উনি তথ্য পাচ্ছেন, তারা তথ্য সংকটে আছেন। এইবার আসেন তথ্য সংকটের জায়গাটা কোথায়। আমি ফিল্ড লেভেল থেকে তথ্য এনে দেখলাম যে গত বছরে মোটামুটিভাবে ফিল্ড পর্যায়ে তাদের চাহিদা অনুযায়ী বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা গেছে। এবারে 20% এবং জায়গা বিশেষে 20%-এর বেশি লোড বেড়ে গেছে। কারণ সরকারের এই ব্যবধানের মৌলিক কারণ যেটা, সরকার ঘরে ঘরে শতভাগ বিদ্যুৎ পৌঁছে দেওয়ার যে পরিকল্পনা নিয়েছে, সে কারণে আরবি সহ অন্যান্য জায়গায় ঢালাওভাবে কানেকশন দিয়ে বিদ্যুতের চাহিদা বাড়ানো হয়েছে এবং সেই চাহিদা 20%-এর উপরে বেড়ে গেছে। এবং 10% বিদ্যুৎ যদি গ্রোথ হয়, জেনারেশনে 10% এক বছরে প্রবৃদ্ধি হওয়াটা খুব অস্বাভাবিক। 3 বছর আগে যখন বিআরসিতে পিডিবি 20% বিদ্যুৎ গ্রোথ ধরে তারা যখন রেভিনিউ রিকোয়ারমেন্ট সাবমিট করে বিদ্যুতের দাম বাড়াতে আসলো, আমরা অনেক তথ্য প্রমাণ দিয়ে বললাম যে আপনারা কখনোই 10% প্রবৃদ্ধি করতে পারবেন না, এটা অবাস্তব, এটা সম্ভব না। এক বছরে সব কিছু সামঞ্জস্য রেখে বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি করে সরবরাহ পর্যায়ে পৌঁছে দেওয়া এটা সম্ভব না, কারণ আনুষঙ্গিক কাঠামোগত অনেক পরিবর্তন আনা দরকার হয়ে যায়। অ্যাব্রাপ্টলি 20% অ্যাকোমোডেট করা সিস্টেমের পক্ষে সম্ভব হবে না। তারা শোনেনি, জোর করে 20% বাড়িয়ে নিয়ে গেছে। পরের বছরে হিসাবপত্র করে দেখা গেল তারা 9.something তাদের প্রবৃদ্ধি হয়েছে। এইবার আপনি আসেন যে 20% আপনি ডিমান্ড বাড়িয়ে ফেললেন, বাড়িয়ে ফেলার পরে আপনি বিদ্যুৎ সরবরাহ 20% উৎপাদন করে, আমি ধরে নিলাম আপনি উৎপাদন করলেন, আপনি তা ইভাকুয়েশন ফ্যাসিলিটি থেকে আরম্ভ করে ট্রান্সমিশন, ডিস্ট্রিবিউশন, সমস্ত ফ্যাসিলিটি সব কিছু ঠিকঠাক করে আপনি কনজিউমারেন্টে পৌঁছাতে পারবেন। এইটা সরকারের ইনস্টিটিউশনাল যে অ্যারেঞ্জমেন্ট আছে তারা পারমিট করলো কি করে? আমি অন্তত এই ফিল্ডের একজন কর্মী হিসেবে এটা আমার মাথায় আসে না। কারিগরিভাবে এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না, অথচ জাতীয়ভাবে আমরা এরকম একটা কাজ করে ফেললাম। ফলে এইখানে বলছেন যে এখানে আসলে এটা একটা ব্যাপার, সংকটের কারণে এটা একটা ব্যাপার হলো। নট অনলি দ্যাট, এটা তো মাত্র একটা কারণ, এরকম বহুবিধ কারণ আছে। যেমন জ্বালানি, আপনি উৎপাদন ক্ষমতা বাড়িয়ে গেছেন, 15,000 মেগাওয়াট আপনি তৈরি করে ফেলেছেন। তৈরি করার পরে আপনি স্টিল এখন পর্যন্ত 2,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে পারছেন না, কারণ আপনার গ্যাস সংকট রয়ে গেছে। আপনি সেই শুরু থেকে 10 বছর আগ থেকে কি করছেন? গরম আসলেই সার কারখানা বন্ধ করে দিচ্ছেন, সেই বিদ্যুৎ উইথড্র করে নিয়ে এসে এখানে দিচ্ছেন। এখন এই অস্বাভাবিকটা স্বাভাবিকের ব্যাপার হয়ে গেছে। এখন দেখা যাচ্ছে যে সিএনজি থেকে গ্যাস উইথড্র করা হচ্ছে, পরিবহন গ্যাস পাচ্ছে না, সেই গ্যাস আনা হচ্ছে, সার কারখানা থেকে গ্যাস আনা হচ্ছে, অন্য অন্য জায়গা থেকে কনজিউমারের কাছ থেকে গ্যাস আনা হচ্ছে, এনে ওই আপনার
পিক পিরিয়ডে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ব্যবহার করে কাজে লাগানো হচ্ছে। তার মানে আমি প্রাথমিক জ্বালানি সরবরাহের বিষয়টি আমার পরিকল্পনায় আমি গুরুত্ব দিইনি, যত বেশি গুরুত্ব দিয়েছি বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা বৃদ্ধিতে। তার মানে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করার সঙ্গে সঙ্গে যেসব আনুষঙ্গিক যেসব প্রস্তুতি নেওয়া বা ফলে কম্প্রিহেন্সিভ যে প্ল্যান সেখানে ঘাটতি আছে বলে কোনো প্ল্যান নেই। ডক্টর ইজাজ হোসেন, আপনার কাছে আসবো যে এই যে কম্প্রিহেন্সিভ প্ল্যানের আমরা কথা বলছি এবং এটা দীর্ঘদিন ধরেই কথাগুলি বলা হচ্ছে এবং বিদ্যুতের বিষয়টা আমরা প্রত্যেকেই ভোক্তা হিসেবে এটা নিয়ে সবসময় উদ্বিগ্ন থাকি, কিন্তু সত্যিকার অর্থেই অনেক বেশি জটিল। যেই তথ্য বিভ্রাটের কথা বলা হচ্ছে সেগুলি থেকে শুরু করে ডিস্ট্রিবিউশন এবং সবকিছু মিলিয়ে জটিল এবং অনেক বেশি বিনিয়োগেরও প্রয়োজন হয়। ফলে আমরা দেখছি যে বিভিন্ন সময় মানে একটা ধারাবাহিকভাবেই এটার একটা পরিকল্পনার অভাব রয়েছে এবং এই বর্তমান সরকার বা এর আগে 2008-এ যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতা এলো তখনও তারা বলেছিল যে একটা লম্বা পরিকল্পনার কথা, রূপকল্প কথা, কিন্তু সেই অনুযায়ী এগোতে পারছে কিনা বা পারলেও সামগ্রিকভাবে শুধুমাত্র বিদ্যুৎ উৎপাদন, জ্বালানির অন্যান্য বিষয়গুলিতে যথেষ্ট নজর দেওয়া হচ্ছে কিনা সেই বিষয়গুলি একটু আমরা জানবো। কারণ সেইটা না হলে পরে শেষ পর্যন্ত প্রতি বছরই আমাদের এই বৈঠকে বসতে হবে, এই সময়ে কথা শুনতে হবে বা এটির একটা স্থায়ী সমাধান অবশ্যই প্রয়োজন। আর গ্রোথ তো অবশ্যই এটা ঠেকানো যাবে না, নানান কারণেই গ্রোথ বাড়তেই থাকবে, চাহিদাও বাড়তে থাকবে, সবার কাছে বিদ্যুৎ পৌঁছাক সেটা নিশ্চয়ই রাজনৈতিক অঙ্গীকার যেমন প্রত্যেকে সেটাও চান। একটা বিরতির পর আপনার কাছ থেকে বিষয় নিয়ে জান। আজকে বাংলাদেশে নিচ্ছে একটা বিরতি। আজকে বাংলাদেশে ফিরে এলাম। ডক্টর ইজাজ হোসেন, যেটি জানতে চাচ্ছিলাম যে এই যে অনেক জটিল বিষয় সেই ক্ষেত্রগুলিতে একটা শামসুল আলম সাহেব যেরকম বলছিলেন যে তথ্যগত এক ধরনের বিভ্রাট আছে, শুধু বিদ্যুতের বিভ্রাট না, কিন্তু সামগ্রিকভাবে পুরো বিষয়টা আমরা যে লম্বা পরিকল্পনায় নিচ্ছি সেই পরিকল্পনা মাফিক এগিয়ে যাচ্ছে কিনা সেইটা ঠিকমতো তদারক করা হচ্ছে কিনা। ধন্যবাদ। বিদ্যুতের ক্ষেত্রে আমরা সবসময় তিনটা জিনিস বলে থাকি, হ্যাঁ, যে উৎপাদন, তারপরে হচ্ছে সঞ্চালন, তারপরে হচ্ছে বিতরণ। এখন আপনি লক্ষ্য করবেন এই সরকার উৎপাদনের ব্যাপারে অনেক কিছু করেছে এবং রিয়েলি প্রশংসনীয় করেছে, কিন্তু এই যে তিনটা জিনিসের সমন্বয় যে বিদ্যুৎ গ্রাহকের কাছে পৌঁছায় এটা কিন্তু মিস হয়ে গেছে। এটা বড়ভাবে একটা মিস হয়ে গেছে। কীরকম? আমরা যদি 100 টাকা খরচা করি জেনারেশনের জন্য, তাহলে আমার ট্রান্সমিশনের জন্য 20 টাকা লাগবে, আর ডিস্ট্রিবিউশনের জন্য 30 টাকা লাগবে, তাহলে মোট 1.5 টাইমস আমরা বলি। এই 1 টাইমস এই ইনভেস্টমেন্টটা হয়েছে, এই 0.5 টাইমস এটাও কিন্তু বিরাট একটা অঙ্ক। এটা হয় নাই, সেই অনুপাতে হয় নাই। এটা কেন হয় নাই? একটা বড় কারণ আছে, সেটা হচ্ছে এই যে উৎপাদনটা, এটা খুবই লুক্রেটিভ একটা ব্যবসা। আপনি যদি উৎপাদন করতে পারেন আপনি পয়সা পাবেন, এবং সেই কারণে প্রাইভেট সেক্টর সাংঘাতিক রকমের ঢুকে গেছে। এত ঢুকে গেছে আমি মনে করি যে পিডিবির প্রায় পিডিবিকে নড়বড়ে করে দেওয়ার মতো অবস্থায়। এখানে কিন্তু সরকারের একটা দায়িত্ব আছে পিডিবিকে প্রোটেক্ট করা। না, যাই হোক, উনি হয়তো বলবেন। তাহলে পিডিবি এখানে আছে, প্রাইভেট সেক্টর আছে, এবং একটা হেলদি, এবং আমরা শুনি যে এ ইনভেস্ট করতে চায়, ও ইনভেস্ট করতে চায়, কিন্তু আপনি কখনো শুনেছেন যে ট্রান্সমিশনে কেউ ইনভেস্টমেন্ট করতে চায়? আপনি কখনো শুনেছেন ডিস্ট্রিবিউশনে কেউ ইনভেস্টমেন্ট করতে চায়? নো। তাহলে এই ইনভেস্টমেন্টটা সরকারের এই যে বাজেট যেটা আছে বরাদ্দ থেকেই আসবে। আপনি যদি লক্ষ্য করেন আমাদের গত 7-8 বছরে যে বরাদ্দ ছিল, এই খাতে বরাদ্দ মানে চাহিদার তুলনায় অত্যন্ত কম। তাহলে আপনার প্রবলেম হবে না কেন? আজকে হবেই। এখনো কিন্তু সরকার মেগাওয়াট মেগাওয়াট মেগাওয়াট, কারণ মেগাওয়াট লোকরা বোঝে মানে কি, ওরা ভাবে আগে আমাদের এত মেগাওয়াট ছিল, আজকে এত মেগাওয়াট, তাহলে আমরা এতখানি ভালো আছি। হঠাৎ এখন দেশের সব লোক বুঝতে পেরেছে শুধু মেগাওয়াট দিয়ে হবে না, এই মেগাওয়াটটাকে পোক্ত করতে হবে। তাহলে এখন সরকারের দায়িত্ব কি? যদি সরকার বলে সত্যি সত্যি যেটা বলে যে 15,000 মেগাওয়াট, এইটা যেন সবাই ভোগ করতে পারে প্রপারলি, হ্যাঁ, নিরবচ্ছিন্ন বিদ্যুতের কথা যেটা বলছি সেটার দিকে লক্ষ্য হচ্ছে। কিন্তু তারা কিন্তু এখনও বলে যাচ্ছে এই 20 সালে 20,000, এই সালে এত, 24 আমরা 2041 সালে এখানে যাব।
তাহলে করণীয় কি তাদের? এখন কথা হচ্ছে যে এইটার মধ্যে হয় না, কোনো গ্ল্যামার নাই। আপনি সঞ্চালন ব্যবস্থা উন্নতি করবেন, আপনি ডিস্ট্রিবিউশন ব্যবস্থা, এর মধ্যে কোনো গ্ল্যামার নাই। হ্যাঁ, এটা চোখে দেখা যায় না, এটা লোকদের কত অ্যাপ্রিসিয়েট করানো যায় না, এটা নেগলেক্টেড হয়ে গেছে, সাংঘাতিক রকমের নেগলেক্ট হয়ে গেছে। কেন আমি বলছি এটা? সরকার কিন্তু লোডশেডিং মানছে না। আপনি যদি দেখেন অনেকগুলা নিউজ পেপারে আছে, এবং পিডিবির যে ওয়েবসাইট আছে সেখানেও মানছেন। দেখছেন, আর উনি যেটা বলেছেন তথ্যের ঘাটতি আছে, ওনারাও কারেক্ট, উনিও কারেক্ট। তাহলে কি করে হচ্ছে? আপনি যদি লক্ষ্য করেন, পিডিবি কিন্তু প্রতিদিনের যে লোড কার্ভটা ছাপায়, এটা কিন্তু খুব ভালো, আমরা জানতে পারি যে কি জেনারেশন হয়েছে। কিন্তু এই লোড কার্ভের সাথে তাদের আরেকটা জিনিস দেওয়ার কথা ছিল, সেটা হচ্ছে ডিমান্ডটা কত। সেটা কিন্তু আজকাল আর দেয় না। আগে আপনি যদি 5 বছর, 7 বছর, 8 বছর আগে চলে যান, তখন কিন্তু লোডশেডিংটা লাল একটা দিয়ে দেখানো হতো, তো প্রতিদিন কতখানি লোডশেডিং আপনি চোখে দেখতে পারেন। এখন কিন্তু দেখতে পাচ্ছেন না। তার মানে কি? তার মানে লোডশেডিং নাই। তাহলে ওরা কারেক্ট, ওরা কারেক্ট। এবং আজকেই একটা সংবাদে একটা আর্টিকেল এসেছে যে 3000 মেগাওয়াট লোডশেডিং হচ্ছে। 3000 মেগাওয়াট, তো এটা তো তাহলে আগের যে অবস্থা ছিল, আমরা যখন 2009-এর দিকে, 9-10-এর দিকে যখন আমরা বলি খুব খারাপ, তাহলে ওইটাও তো পার হয়ে গেছে। তখন 1500 মেগাওয়াট লোডশেডিং ছিল। হ্যাঁ, অফকোর্স এখন তো ইকোনমি বেড়েছে, তো 1500টা 3000, তো 1500টা যদি 3000-এ যায়, তাহলে আমরা বলবো এখন আগের মতোই লোডশেডিং হয়ে যাচ্ছে। কিন্তু এর মধ্যে কিছু কিন্তু আছে। একদিন খুব গরম পড়েছে, সেদিন এই লোডশেডিং গুলা হচ্ছে। হ্যাঁ, অন্য সময় হয়তো অতটা হয়নি। হ্যাঁ, এই যে সমস্যাটা, এই বছর হবে 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 আমরা বলছিলাম, কিন্তু হচ্ছিল না। কারণ আপনি দেখেছেন যে বৃষ্টি হয়েছে, হয়েছে, বেশ ঠান্ডা গেছে, কিন্তু হঠাৎ করে এখন যে গরমটা পড়েছে, এই গরমটা, এবং এর সাথেও কাছে রমজান মাস আছে। আমরা জানি সরকারের একটা স্ট্র্যাটেজি আছে, সেটা হচ্ছে রমজান মাসে তারা যত বিদ্যুৎ প্রয়োজন হয়, এবং প্ল্যান নাকি সরকার করছে 11,000 মেগাওয়াট তারা জেনারেট করবে। ঠিক আছে, কিন্তু এখন কিন্তু তারা 8.5 করছে। আপনি দেখেন পিডিবি 8.5 করছে, 8,800, 9,000 এক্সিড করে নাই কখনো। তাহলে কি হচ্ছে? আমি যেটা শুনেছি, তারা যেই বিদ্যুৎ কেন্দ্রগুলোকে, কিছুগুলা বিদ্যুৎ কেন্দ্রগুলোকে ওভারহলিং করে রিপেয়ার করে আসছে, যেন এগুলো ঠিক মতো চলতে পারে। এটা গেল একটা। আরেকটা আমি জানি যে ফাইন্যান্স মিনিস্ট্রি একটা সার্টেন অ্যামাউন্ট অফ মানি বেঁধে দেয় ওদেরকে, কারণ ওদের তো এখনো সাবসিডিতে আছে। হ্যাঁ, বেঁধে দেয় যে তেলের উপরে, তেলের জন্য তারা এর থেকে বেশি খরচা করতে পারবে না। তাহলে এটা তো সারা বছরের জন্য, তাহলে এটা কখন খরচা করবে? এবং তাদেরকে বলা হয়েছে কোনোভাবেই কিন্তু রমজানে যেন লোডশেডিং এসব না হয়। তাহলে তারা সেটা এই সেভ করে রাখছে, যাতে করে আমরা পাবো। সো এইসব কারণে প্রবলেমগুলা অনেক বেড়ে গেছে, এবং গরমের কালে বেড়েছে। কিন্তু কথা হচ্ছে যে আমাদের জেনারেশন যদি আমরা সত্যি সত্যি ধরে নিই যে 15,000 মেগাওয়াট তো পুরাটা না, কারণ ওর মধ্যে ক্যাপটিভ যোগ করা হচ্ছে, আসলে 13,000। তো 13,000 যদি ধরি, এবং পিডিবি জেনারেট করছে 8,500, 9,000, তাহলে এটা কিন্তু এখানে তো কোনোভাবেই শর্টফল হওয়ার কথা না। তাহলে অসুবিধাটা কোথায় হচ্ছে আমি একটু বলে নিই। এই যে লোডটা, এটাকে ম্যানেজ করা হয় একটা জায়গা থেকে, ওটার নাম হচ্ছে লোড ডিসপ্যাচ সেন্টার। এটা ওই সিদ্ধিরগঞ্জে ওখানে একটা আছে। ওকে, লোড ডিসপ্যাচ সেন্টার। লোড ডিসপ্যাচ সেন্টারে কি করা হয়, তারা সর্বক্ষণ, তারা কন্টিনিউয়াসলি বাংলাদেশে কোথায় কি ডিমান্ড, সেটা তাদের কাছে একটা তথ্য আসছে, এবং এইটাকে তারা পাওয়ার প্ল্যান্ট, তারা সারাক্ষণ এই পাওয়ার প্ল্যান্টগুলোকে মিলিয়ে তারা সাপ্লাই দিচ্ছে। তো লোডশেডিং যদি হয়, ওইখানেই হবে, ওরাই লোডশেডিং, আর কেউ লোডশেডিং করতে পারে, ওরাই লোডশেডিং করবে, ওখান থেকে জানিয়ে দেবে যে আমি তোমাকে, কিন্তু তুমি ও ওখানে দেখতে পাচ্ছে কিন্তু, আচ্ছা রাজশাহী আপনি চাচ্ছেন 1,000 মেগাওয়াট, আপনাকে আমি দিচ্ছি 800, লোডশেডিং করেছে। কিন্তু ওরা তো দেখতে পাচ্ছে না। কেন দেখতে পাচ্ছে না? এইটাই হলো ওনার সমস্যা। ওইখানে কিন্তু ওরা তথ্য লুকাচ্ছে না, ওদের ওই রকম মডার্ন সিস্টেমই নাই। ফলে এখানে মডার্ন সিস্টেম অ্যাবসলিউটলি ওদের বাংলাদেশের এই যে গরম পড়ে গেলে পুরা লোডটা কোথায় কি, এটা যদি সম্পূর্ণ আসতো। কারণ আমরা একটা দেখেছি একটা আর্টিকেলে, প্রথম আলোতে, সেখানে বলেছে 3,000 মেগাওয়াট লোডশেডিং হয়েছে। এখন এই যে তথ্যটা 3,000 মেগাওয়াট, এটা তো কালেক্ট করা হয়েছে যেখান থেকে লোডশেডিংটা, যেখানে বিদ্যুৎ পাচ্ছে না। কিন্তু সেই তথ্যটা যদি এখানে না আসে, যতক্ষণ না, তারা তো বুঝতে পারবে না। এটা হয় কি, এখানে একটা স্কাডা সিস্টেম বলে, হ্যাঁ, ওটা অটোমেটিকলি ওগুলা
এগুলাকে মডার্নাইজ করতে হবে। ওখান থেকে সবখান থেকে ডিমান্ডগুলা এই ইয়েতে চলে আসবে, তাহলে তারা দেখতে পাবে 12,000 মেগাওয়াট আসলে ডিমান্ড, কিন্তু আমি দিচ্ছি 8.5, কিন্তু তারা তো কিন্তু দেখতে পাচ্ছে 8.5ই, এবং 8.5ই দিচ্ছে তারা। তো তাদের কথা ঠিকই আছে যে আমাদের লোডশেডিং নাই। খুবই গুরুত্বপূর্ণ যেটি ডিস্ট্রিবিউশনের কথা বলেছেন তাজুল ইসলাম, আপনার কাছে এই বিষয়টাই, কারণ সরকার অবশ্যই অনেক জেনারেট করেছে, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। আমরা প্রায় সারা বছরই বিদ্যুতের সরবরাহ নিরবিচ্ছিন্নের কাছাকাছি পাই, কিন্তু কিছু কিছু সময় যখন আসে তখন যে প্রশ্নগুলি আসে সেটা আরো বেশি শক্তিশালী করার জন্য ব্যবস্থাটাকে। এই ক্ষেত্রে যেটি ইজাজ হোসেনও বললেন যে এটা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে ডিস্ট্রিবিউশন যথেষ্ট শক্তিশালী না এখনো, সেটাকে শক্তিশালী করার ক্ষেত্রে ব্যবসায়ীরা বা অন্যদেরকে প্রণোদনা দেয়া, সেইটা কিভাবে আরো আকর্ষণীয় করা যায়, সেই বা সামগ্রিক মিলিয়ে এই ক্ষেত্রে সরকারের কোনো পরিকল্পনা আছে কিনা, বিনিয়োগের ক্ষেত্রেও যেটি বলেছিলেন সেইটারও কোনো ধারাবাহিকভাবে বিনিয়োগ বাড়ানোর কোনো সুযোগ আছে কিনা, আমরা একটা বিরতির পর আপনার কাছ থেকে জানবো। আজকে বাংলাদেশের নিচে আরেকটা বিরতির পর ফিরে এলাম। এটা দিয়ে ভাই আর সমাধান হবে না। আপনি তাজুল আমাদের ভাই, আপনার কথাগুলো কাছ থেকে তার কাছে জানতে চাইবেন, আমরা যে কথাগুলো তাজুল বলছি ভাই, সেটা। যেটি আমরা জানতে চাচ্ছিলাম যে ডিস্ট্রিবিউশনকে আরো স্ট্রং করার ক্ষেত্রে এবং সবকিছু মিলিয়েই কিভাবে এই সমস্যা, কারণ আমরা জানি যে জেনারেশনে আমরা এক ধরনের বৈপ্লবিক পরিবর্তন আনতে পেরেছি, কিন্তু সেই জায়গাটার সুফলটা যাতে সবাই ভোগ করে, কারণ এখনো পর্যন্ত সব মানুষের কাছে আমরা বিদ্যুৎ পৌঁছাতে পারি না। আমি এখানে একটু সামান্য ছোট্ট একটু ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন আছে। ডিস্ট্রিবিউশনটার অর্থ হলো যে কনজিউমারদের লেভেল, কনজিউমার লেভেল, আর ট্রান্সমিশনটা হলো পরিবহন লেভেল, আর এটা হলো উৎপাদন লেভেল, জেনারেশন। এজাজ সাহেব যে তিনটা লেভেলের কথা বলেছেন, আপনার যদি আমরা ডিস্ট্রিবিউশন লেভেলের ডিমান্ড আজকে রাইজ করেছে কেন, ট্রান্সমিশন নিশ্চয় কাজ করেছে। এখন সেখানে তাদের আপনার চাহিদা মোতাবেক পেরেছে কিনা, অথবা কোথায় তাদের লুপ হোল আছে কিনা, কোথায় কোনো জায়গায় ঘাটতি আছে কিনা, যে সমস্ত আপনার যে সমস্ত এরিয়াগুলো, এটা আলোচনার বিষয় হইতে পারে। কিন্তু আমি ঢালাওভাবে এটা বলতে পারবো না, বলাটা ন্যায্য হবে না যে ট্রান্সমিশনওয়ালারা সক্ষমতা অর্জন করে নেয়। না হলে আজকে একসময় 3,000 মেগাওয়াট সে বিদ্যুৎ পরিবহন করতে পারত, আর এখন সে করতেছে যে আপনার 9,200 মেগাওয়াট তো আমরা এপ্রিল মাসে উৎপাদন করলাম, তো 9,200 মেগাওয়াট সে পরিবহন করতে পেরেছে। অর্থাৎ তাকে আমি এটা বলতে পারছি না যে সে এই পরিমাণ একেবারে স্ট্রিপ হয়ে আছে, এমন জায়গায় নাই, সে তার সক্ষমতা বৃদ্ধি পেয়েছে। এখন ডিমান্ড সাইডে আমি একটা কথা বলি, এজাজ সাহেবের একটা কথা আমি কিন্তু খুব মার করেছি। আজ থেকে 10 বছর আগে, 15 বছর আগে, 20 বছর আগে, 10 বছর আগে যে বিদ্যুতের যাকে যে পরিমাণ স্যাংশন দেওয়া হয়েছে, সে তার ওইটুকুর উপরে নির্ভরশীল, এটার আর খুব বেশি একটা নড়চড় হতো না। কেন হতো না? কারণ তখন তার এতগুলো ইলেকট্রনিক্যাল অ্যাপ্লায়েন্সেস সে ব্যবহার করতো না। এখন প্রতিদিনে একজনের টেলিভিশন একটা লাগাই দিতেছে, আরেকজনের একটা ফ্রিজ লাগাই দিতেছে, আরেকজনের একটা ইলেকট্রিক্যাল একটা অ্যাপ্লায়েন্সেস লাগাই দিতেছে। এটার জন্য আপনাকে নতুন কোনো লোড স্যাংশন নিতে হইতেছে না, আপনি স্যাংশন নিয়েছেন। তো এই জন্য খুব অ্যাব্রাপ্ট আপনার একটা ভেরিয়েশন কিন্তু আপনার এজাজ সাহেব, আমরা এটা চিন্তা করলে এটা কিন্তু আমরা নিজে দেখতে, এটাই হচ্ছে বাস্তবতা। এখন এই বাস্তবতার মাঝে আমরা যেই কনসার্ন এরিয়াটা, সেটা এজাজ সাহেব একটা কথা বলছেন, লোড স্পার সেন্টারটাকে আমরা মোর মডার্নাইজ করা। হ্যাঁ, এই মডার্নাইজ না করার কোনো বিকল্প নাই, কিন্তু মডার্নাইজেশন তো আমরা আসলে আমি প্রথমে বলছি, আই এম নট রিপ্রেজেন্টিং দ্য গভর্নমেন্ট, I am representing the parliament. I am the liable to make accountable the government machineries, whether they are functioning correctly or not. তো সেখানের মধ্যে আমরা তাদেরকে অতটুকু ব্লেম দিতে পারবো যেটুকু তাদের কাছে করার সুযোগ ছিল, কিন্তু তারা করে নাই। তো সেখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে নিয়ে আলোচনা হচ্ছে। আমাদের মন্ত্রী মহোদয় কয়েকদিন আগে সুইডেনে গিয়েছিলেন, জাস্ট শুধু ডিসপাস সেন্টারটাকে ডেভেলপ করার জন্য তারা সেখানের মধ্যে দেখে আসছে। আমার নিজেরও একটা আগ্রহ আছে, আমি কিছুদিন পরে হয়তো বলবো যে আমরাও একটা আমি কোথাও দেখার জন্য যাব। তো এতে করে অভিজ্ঞতা অর্জন করা, আমাদের যারা ব্রুকফিল্ড আছে, আমাদের টেকনিশিয়ানরা আছে, ইঞ্জিনিয়ার সাহেবরা আছে, যে সমস্ত সক্ষম ব্যক্তি, এদের সবারই অভিজ্ঞতা প্রতিদিনের নতুন নতুন করে, কারণ আমাদের চাহিদাগুলো আমাদের নতুন। আমরা অর্থনীতির একটা ট্রেনে উঠছি, আমরা কিন্তু ট্রেনে ছিলাম না। তো সেখানে আসতে গেলে স্বাভাবিকভাবে আমার অনেক ডিমান্ড বেড়েছে। একটা লোকের ধরেন মনে করেন যে তার ওরকম একটা নমাজে সে যেত না, অতএব তার টাই স্যুট কোট দরকার ছিল না, সে তখন তার অর্থনৈতিক অবস্থা এমন ছিল। কিন্তু এখন আজকে তার অনেকগুলো ডিমান্ড বৃদ্ধি পেয়েছে। তো জাতিগতভাবে আমাদের অনেকগুলো ডিমান্ড বৃদ্ধি পেয়েছে। এই সমস্ত ডিমান্ড বৃদ্ধির জন্য আমাদেরকে কাজ করতে হবে। আরেকটা বিষয়টা হলো যে আপনার এখানে
ত্রুটি বিচ্যুতি আমি মনে করি যে ইগনোর করার মতন, ত্রুটি বিচ্যুতি অবশ্যই আছে, আপনার মনে করেন যে ফেলিউর আছে, বাট আমি একেবারে হোলসেল তাদেরকে দোষারোপ করার মতন অবস্থা নাই। তাদের যথেষ্ট সফলতা আছে যেমনিভাবে, কিন্তু আজকের এই সময়টাকে তারা মাথায় রাখা দরকার ছিল। যেমন আমি একটা কথা বলি, যেটা নাকি হয়তো আপনারা আলোচনায় আনবেন না, বাট আই ওয়ান্টস টু কিরম ডিসক্লোজ দিস থিং। যেমন তাদের কিছু কিছু আমি যতটুকু জানতে পেরেছি যে তারা কিছু পিরিয়ডিক মেনটেনেন্সে এসেছেন। এজাজ সাহেব কথাটাকে ওইভাবে বলেন নাই, অথবা উনি যেহেতু হ্যান্ডেল করেন নাই বলে উনি এই কথাটা। বিষয়টা হলো যে রমজান সামনে, রমজানে মানুষ সারাদিন রোজা রাখার পর দিয়ে যদি বিদ্যুৎ না পায়, তো স্বাভাবিকভাবে মানুষের মানসিকভাবে এটা একটা তাদের জন্য একটা বিরাট সাবোকেটিং বিষয়। তো এইটাকে ফেস করার জন্য সবসময় সরকার একটা আগাম প্রস্তুতি থাকে। পিডিবির একটা প্রস্তুতি ছিল, পিডিবি প্রস্তুতিটা নিতে গিয়ে তারা যেটা করেছে আমি মনে করি আর কি, তারা কতগুলা জিনিস যদিও আমাকে কতটুকু ডিসক্লোজ করে নাই, তারা কতগুলা জেনারেশন সেন্টারকে তারা মেনটেনেন্সে নিয়েছেন, শর্ট টার্ম পিরিয়ডিক্যাল মেনটেনেন্সে গেছে, যাতে নাকি রমজানকে তারা ফেস করতে পারেন। এবং সেগুলার কারণে এটা একটা কারণ। আর এরপরে দিয়ে আরেকটা হলো যে বাস্তব সত্য কথা হলো যে যেমন সামিতের আপনার বিবিয়ানাতে তাদের 341 মেগাওয়াট যেখানে উৎপাদন হতো, সেটা কারিগরি ত্রুটির কারণে এটা অ্যাক্সিডেন্টালি তারা শাটডাউন হয়ে গেছে। তো এই সমস্ত কারণগুলো সবগুলো সম্মিলিত ফলাফল যে তাজুল সাহেব, যে পিডিবি তো স্বীকারই করছে না যে লোডশেডিং হচ্ছে, তো পাওয়ার প্ল্যান্ট গেছে, তাতে কি হয়েছে? ওনারা উনি যেটা বলছেন, তা আপনাদের কিন্তু তথ্যের অসুবিধা আছে। দেখেন আপনি দেখেন তথ্যের না, তথ্যের কোথায় তো কোথাও অসুবিধা, তথ্য নিয়ে আমরা কিন্তু ডিবেট করছি না। আমি দেখতেছি পরিষ্কারভাবে যে পরিমাণ আমার ডিমান্ড, আমি তো 9212 মেগাওয়াট গত এপ্রিল মাসে 28 তারিখে আমি করেছি, তো আজকে কেন এটা 8000-এর নিচে নেমে গেল? তো তাইলে আপনার না, কিন্তু তাহলে আসলে ডিমান্ডটা কত সেটা আপনি জানান লোকজনকে। না না না, তাহলে লোডশেডিং হচ্ছে ডিমান্ড। আপনি ইউ আর এ ভেরি টেকনিক্যাল ম্যান, আমি আপনার কথা বলে, ডিমান্ড তো সবসময় স্টেবল না, ইট ইজ ফ্লাকচুয়েটিং। আপনি মনে করেন সন্ধ্যার সময় যা লাগবে, রাতে 10টা বাজে পরিমাণ লাগবে না, রাতে 2টা বাজে পরিমাণ লাগবে না, ভোরবেলায় আপনার কমে যাবে, যে আপনার মনে করেন যে 9000 থেকে চলে আসবে 3000। আমরা যে জিনিসটা গুরুত্ব দিচ্ছি সেটা হচ্ছে যে একটা গ্যাপ যদি থাকে, সেটা আগের থেকেই আমাদের উৎপাদনকারী সংস্থা বা বিতরণকারী সংস্থা যারা এটার দায়িত্ব আছে তারা জানাবে যে হ্যাঁ আমার 1 মেগাওয়াট কম আছে অথবা 1000 মেগাওয়াট কম আছে। এই তথ্যটা সবার কাছে গেলে, কারণ আমরা আসলে এখানে দোষারোপ করে কোনো লাভ নাই, অনেক সময় এটা প্রাকৃতিক কারণেও যেহেতু হয়, প্রাকৃতিক কারণও আছে, প্রাকৃতিক কারণের সাথে যোগ হইছে না, আমাদের টাওয়ার পড়ে গেছে। আমরা একটা বিরতিতে যাব, আমরা বিরতিতে ফিরে এসে শামসুল আলম আপনার কাছ থেকে জানতে চাইবো যে তথ্যের যেই কথাটা বলছেন সেইটি যদি আমরা সেটেল করতে চাই তাহলে আমরা কি করণীয় আছে, তাহলে হয়তো আমরা একটা ভালো দিকে যেতে পারবো। আজকে বাংলাদেশে নিচে আরো একটা বিরতির পর ফিরে এলাম আজকের বাংলাদেশে। শামসুল আলম সাহেব, খুব সংক্ষেপে জানবো যে এই যে তথ্য বিভ্রাটের যে বিষয়টি আছে সেটা থেকে বেরিয়ে আসার জন্য, বেরিয়ে আসার ব্যাপারে আমি আমার অভিজ্ঞতাটা জাস্ট শেয়ার করে নিয়েই শুরু করছি। ডিস্ট্রিবিউশন ইউনিট থেকে আমি আপনার অনুষ্ঠানে আসার আগে খবর নিয়ে এসেছি, তাদের ডিমান্ড ছিল 100 মেগাওয়াট একটা ইউনিটে, সে পাচ্ছে পিজিসিবি থেকে ড্রাস্টিক্যালি কাট ডাউন করে দিয়ে বলেছে তাকে 45 ইউনিট দেওয়া, 45 মেগাওয়াট দেওয়া হচ্ছে, অর্থাৎ 55% সে পাচ্ছে। ওইটা কিন্তু জেনুইন লোড, এটা জেনুইন দিচ্ছে না। এবার আসেন ওইখানকার কথা, আজকে দুপুর সন্ধ্যাবেলায় কিছুটা ইমপ্রুভ করেছে, সেইটা 55-এ গেছে। তার মানে ইমপ্রুভমেন্ট যেটুকু হবে সেটুকু যে লোডশেডিং মুক্ত হবে এটা বলা যাচ্ছে না, কারণ এর মধ্যে কয়েকটা পাওয়ার প্ল্যান্ট অলরেডি আপনার আশুগঞ্জে জেনারেশনে আসছে, আরও কিছু আসবে, ইমপ্রুভ কিছু করবে, তবে সবটা করবে কিনা সেটা পরের কথা। যে কথাগুলো আসছে তার মধ্যে প্রাথমিক জ্বালানি সরবরাহের ব্যাপারটি এখন পর্যন্ত সরকারের পরিকল্পনায় আগামীতে বা বর্তমান সময়ে যে ধরনের সংকট তৈরি করবে, তার জন্য আমি যে বিদ্যুৎ উৎপাদন করব সেই বিদ্যুতের জন্য প্রপোর্শনেটে যে জ্বালানি সরবরাহের কোনো পরিকল্পনা দেখতে পাচ্ছি না আমরা। সেইভাবে যতখানি মনোযোগী উৎপাদন ব্যবস্থায় উৎপাদন ক্ষমতা বাড়ানোর জন্য, ততখানি অমনোযোগী প্রাথমিক জ্বালানি সরবরাহের পরিকল্পনার ব্যাপারে। পার্টিসিপেটরি পার্সপেক্টিভ প্ল্যান, 6-5-এর প্ল্যান, 7-5-এর প্ল্যান, ইভেন বাজেটে যেসব প্রভিশন রাখা হয় সে অনুযায়ী বিদ্যুৎ খাত উন্নয়ন হয় না, বিদ্যুৎ খাত উন্নয়ন হয় অ্যাডহক বেসিসে। নেক্সট আসেন মাননীয় প্রধানমন্ত্রী, আমি সলিউশনের কথা বলার আগে উনি সলিউশন দিয়েছেন 2014 সালে 9 সেপ্টেম্বরে। আমি মাননীয় সংসদ সদস্যকে বলবো এই চিঠিটা
বিদ্যুৎ মন্ত্রণালয় থেকে বের করতে। সেখানে মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছে কোরিয়া সহ যে সমস্ত দেশ প্রায় সরকারি খাতে বিদ্যুৎ খাত রেখে উন্নয়ন করেছে তাদের অভিজ্ঞতার আলোকে পিডিবির কি করণীয় এবং সেই সঙ্গে পিডিবির দক্ষতা এবং তার কার্যক্রমে উৎকর্ষ সাধনের জন্য প্রতিবেদন তৈরি করা এবং ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন। সেই নির্দেশ কার্যকর হয়নি, বরঞ্চ উল্টা কি করা হয়েছে, 2016 সালে এসে পিডিবিকে ভোক্তারা যে টাকা দিয়েছে সেই টাকা পিডিবির কাছ থেকে প্রত্যাহার করে সেটা সুদে খাটিয়ে বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে এবং পিডিবির কাছ থেকে 60%, যেখানে প্রধানমন্ত্রীর মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনা কাজ করে না যে ফিল্ডে, সেই ফিল্ডে আরো যেসব বিষয়গুলো আছে, যে আপনি যে কথাটা তাজুল ইসলাম সাহেব বলেছে, আমাদের সিস্টেম 9200 সামথিং মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে সক্ষম এবং সেই বিদ্যুৎ ডিস্ট্রিবিউশন এন্ডে পৌঁছানোর ব্যবস্থা আছে। তাহলে আজকে এই লোডশেডিং হচ্ছে 3900 মেগাওয়াট তৈরি হচ্ছে না, কত তৈরি হচ্ছে সেটা বলার মতো তথ্য দেওয়ার সরকারের কাঠামোগত ক্ষমতা নাই, এই জায়গাটা পরিবর্তন দরকার। সুতরাং আমি বলবো সরকারকে যে কাজটা জরুরি করা দরকার, যে বিকল্প তথ্য ভান্ডার সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি ভোক্তাদের, যেটা ভোক্তারা যেভাবে রেগুলেটরি কমিশনে তারা দায়িত্ব পালন করে, ভোক্তারা একটা পক্ষ, সরকার একটা পক্ষ, সংসদীয় কমিটি উভয় পক্ষের কাছ থেকে তথ্য আনুষ্ঠানিকভাবে নেওয়ার নেটওয়ার্ক তৈরি করুক। আগে ফার্স্ট তথ্য সংকট থেকে সরকারকে বের করে আনার জন্য সংসদীয় কমিটির চেয়ারম্যান, সংসদীয় কমিটির আগামী অধিবেশনে আমি অনুরোধ করব যে উনি এই সিদ্ধান্ত নিন, আপনার অনুরোধ উনি রাখবে, পরবর্তীতেও আরো অনুরোধ করেন। আমার সময় শেষ হয়ে যাচ্ছে। জনাব ইজাজ হোসেন, আমরা যে বিষয়টিকে গুরুত্ব দিতে চাই সেটি হচ্ছে যে এখান থেকে বের হয়ে আসার জন্য একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা, সেইখানে পলিটিক্যাল কমিটমেন্টেরও ব্যাপার আছে, সরকার আসলে সবার কাছে দিতে চায়, সেখানে একটা সমন্বয় হওয়ার নিশ্চয়ই প্রয়োজন আছে এবং সত্যিকার অর্থে একটা আগামী 40-50 বছরে আমাদের যেটা জ্বালানি হিসেবে সেইটার কি করণীয় আছে, একটা মিনিটে আমাকে যদি একটু। না, জ্বালানির সংকটটা মিট করাটার ডিসকাশনটা একটু বেশ বড় ডিসকাশন চলে আসে। এখানে এর মধ্যে কয়লা আনবো নাকি এলএনজি আনবো, আমাদের নিজস্ব গ্যাস করব, তেল দিয়ে করব, এগুলো অনেক কিছু চলে আসে। তো প্রাইমারি এনার্জির যে আমাদের সংকটটা, এইটা মিট করার জন্য আমি যেটা মনে করি আমাদের নিজস্ব গ্যাস এর আবিষ্কার করা উচিত। এটা চেষ্টা করতে অনুসন্ধান এবং আমাদের কয়লাও উত্তোলন করার চেষ্টা করা উচিত। এই দুইটাই আমাদেরকে এনার্জি সিকিউরিটি দিবে এবং রিনিউয়েবল এনার্জির উপরেও কিছুটা জোর দেওয়া উচিত, যেটা সরকার এখনো কিন্তু করতে পারে নাই, বলছে করবে কিন্তু করতে পারে নাই। কারণ রিনিউয়েবল এনার্জি থাকলে কিন্তু দিনের বেলায় যেই লোডটা হয়, পিক লোডটা, ওইটা কিন্তু রিনিউয়েবল এনার্জিতে মিট করা যায়, যদিও দামটা একটু বেশি, কিন্তু ওটার তো জ্বালানি লাগে না, ওটা তো দেশের মধ্যেই হয়। সার্বিক জিনিসটা, কারণ প্রাইমারি এনার্জির সলিউশনটা কিন্তু একটা জিনিস দিয়ে হয় না, এটা অনেকগুলা জিনিসের সমন্বয় করে তারপরে মিট করতে হয়। তো সেরকম ধরনের পরিকল্পনা কিন্তু আমরা দেখছি না। সরকার কিন্তু ঘাটতি আছে, আমরা তোমাদেরকে এলএনজি এনে দেবো, দ্যাটস ইট বলে দিয়ে শেষ করে দিচ্ছে। কিন্তু এই ক্ষেত্রে উত্তরটা কি হবে যে এত না, এটা আসলে সকল খাতেই কাজ করা হচ্ছে। আমাদের গ্যাস এক্সপ্লোরেশনের জন্য যে সার্ভে করার এগুলো করা হচ্ছে, ড্রিলিং করা হচ্ছে, গভীর সমুদ্রে আপনার যে পস্কো দায়ুকে তাদের সাথে পিএসসি সাইন করা হয়েছে, তারপরে দিয়ে আমরা কোথায় বসে নাই, এটা ঠিক হবে না। আমি কিছু ত্রুটি বিচ্ছুতির ব্যাপারে আমার কিন্তু কনসার্ন, কিন্তু বিষয়টা হলো যে সরকারের অনেক সফলতা আছে এবং সক্ষমতা নিয়ে তারা কাজ করছে। যেমন এলএনজির কথা বলা হচ্ছে, এলএনজির পাইপলাইন হয়ে গেছে, এবং আমরা মনে করি, আশা করি যে আমরা খুব বেশি সময় লাগবে না, যে অন্তত 500 MMCF আপনার গ্যাস আমাদের ঢুকানোর জন্য। আর আরেকটা বিষয় হলো যে আমি একটা বিষয় বলি, একটা কথা বলবো, সেখানে হলো যে আসলে আজকের এই কষ্ট এবং ভোগান্তির জন্য আমি মনে করি যে আমরা সবাই আন্তরিকভাবে চেষ্টা করা হচ্ছে এবং এটার জন্য সবাই এই বিষয়টা অনুধাবন করছে, এবং গভর্নমেন্ট ট্রাই করছে, আমরাও আমাদের এফোর্ট দিচ্ছি। ধন্যবাদ আজকে যোগ দেওয়ার জন্য। এই ছিল আজকের বাংলাদেশে, দেখা হবে আগামীকাল একই সময়।